ভাই ১ সপ্তাহের উপরে হয়ে গেছে আমেরিকা ইসরায়েলে যুদ্ধ চলতেছে ইরানের সাথে। কিন্তু তারা ইরানের অয়েল প্রডিউস করে এই ধরনের ইয়েতে হামলা করে দিছে। এটা খুবই দুঃখজনক। তবে তারা এটা যে শুধু আজকে ইয়েতে ইরানে মারছে বিষয়টা এমন না। এর আগে কিন্তু তারা আপনার ইয়েমেনও কিন্তু এভাবে মারছিল। এটার কারণ হচ্ছে তারা যে চিন্তা করে যে যদি তেলের পরিশোধনাগারগুলো ধ্বংস করা যায়, তাহলে তেলের ক্রাইসিস হয়ে যাবে। তারা তেল উৎপাদন করতে পারবে না, তেল বিক্রি করতে পারবে না। তারা বিপদে পড়ে যাবে। দেখেন এখন যদি ইরান যদি ফিলিস্তিনের মতো যদি তেল আবিবে যদি বা ইসরায়েলের ভিতরে যদি হামলা করে, তাহলে পরিস্থিতিটা কোথায় যাবে? ইরান কিন্তু হামলা করতেছে। সমস্যা হচ্ছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত ভালো ইসরায়েলের, ১০০টা যদি মিসাইল মারে বা ১০০টা ড্রোন দিয়ে যদি হামলা করে, ১টা বা ২টা গিয়ে আঘাত হানে। সমস্যা হচ্ছে এই জায়গায়। তো জানি না কি হবে সামনের দিকে। তবে আমি যতটুকু রিসার্চ করে যতটুকু জানতে পারতেছি, একদম প্রপার ইনফরমেটিভ তথ্যগুলো আপনাদেরকে দিতে চেষ্টা করতেছি। কারণ একমাত্র আপনি ইরান যুদ্ধ নিয়ে আপনি রাশিয়া এবং চায়নার নিউজগুলো যদি আপনি দেখেন, প্রপার ইনফরমেশন পাবেন। আর অন্যান্য আমাদের দেশীয় মিডিয়া অথবা আন্তর্জাতিক অন্যান্য মিডিয়া, পশ্চিমা মিডিয়া, তারা কিন্তু ইহুদিরা তাদেরকে টাকা দিয়ে চালায়। সেজন্য তারা প্রপার ইনফরমেশনটা দিবে না। তারা অতটুকুই প্রচার করবে, ইরানের ধ্বংসযজ্ঞ বেশি প্রচার করবে। আর ইরানে যে আমেরিকার ক্ষতি করতেছে অথবা ইসরায়েলের ক্ষতি করতেছে, তার যতটুকু ক্ষতি করে তার 10% কিন্তু প্রচার করে না, করবেও না। কারণ তারা বিক্রি হয়ে গেছে। ট্রাম্পের কথা হচ্ছে ইরানকে মানে এত মানে খারাপভাবে আঘাত করতে হবে যাতে করে ইরান পায়ের মধ্যে এসে যেন মাপ চায় এবং যুদ্ধবিরতি ঘোষণা করে। কারণ ট্রাম্পে কিন্তু অনেকভাবে চাইছে, তাদেরকে নেতা মেরে চাইছে, তাদেরকে তাদের বেসামরিক বিভিন্ন স্থাপনায় হামলা করে চাইছে, কিছু হয় নাই। ইরান কোনোভাবেই মাথা নিচু করতেছে না। ইরানের মাথা নিচু করার জন্য সর্বোচ্চ যতটুকু আঘাত করা দরকার তারা দুই দেশ মিলে সেটা করে যাচ্ছে। মানে ট্রাম্প কাকার কথা হচ্ছে যে প্রথম দিন যেভাবে আমরা বড় ধরনের হামলা করছি, ঠিক এভাবে আজকে যুদ্ধের ১ সপ্তাহ পরে এসেও তারা এর থেকে কিন্তু কয়েক গুণ বেশি বাড়িয়ে হামলা করতেছে, যাতে করে আপনার ইরান যেন একদম আলোচনার টেবিলে বসে। ইরান তো আলোচনার টেবিলে বসতে রাজি না। কিন্তু এই বুইড়া খাটাস কাকা এই জিনিসটা বুঝতেছে না যে এই চাপ বাড়াইতে যাইয়া আরও ইরানকে আরও খেপাই তুলতেছে। এই বুইড়া খাটাস কাকা, ট্রাম্প কাকা কিন্তু সেটা বুঝতেছে না। তবে ট্রাম্পের টনক তখন নড়বে। আমি আসলে ইরান যুদ্ধের পর থেকে আমি এই বিষয়গুলো নিয়ে খুব বেশি রিসার্চ করি বিধায় আপনাদের সাথে আমি যতটুকু রিসার্চ করে আমি জানতে পারতেছি, বুঝতে পারতেছি, আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। যার কারণে আমাদের বাংলাদেশের মিডিয়া বা পশ্চিমা মিডিয়াগুলো কিন্তু প্রপার ইনফরমেশনগুলো দিচ্ছে না বিদায়। তো এখন শোনেন, এখন এই যুদ্ধ তখনই থামতে পারে, তখনই থামবে আমি যেটা বুঝতেছি, যদি যেমন আমেরিকার কিন্তু ৬ জন সৈন্য প্যাকেট করে আপনার আমেরিকাতে গেছে। এটা আমার কাছে বলতে খারাপ লাগে, কারণ কোনো মানুষ খুন হোক, কোনো মানুষ মারা যাক এই যুদ্ধের মধ্যে, এটা আমি চাই না। সেটা সেনা সৈনিক হোক আর বেসামরিক লোক হোক। তবে এটা সত্য, যদি ধরেন এই যে ৬ জন সেনাবাহিনীর নিহত লাশ আমেরিকাতে গিয়েছে, এরকম যদি এটা সংখ্যা যদি বাড়ানো যায়, বেড়ে যায়, তাহলে গিয়ে আমেরিকার টনক নড়বে। আর ট্রাম্প কাকার টনক নড়বে এবং আমেরিকার জনগণ অলরেডি আমেরিকার জনগণ স্টেপ নিচ্ছে যে আমরা এই যুদ্ধটা জড়ানো আমাদের উচিত হয় না। এটা ট্রাম্পের ব্যক্তিগতভাবে পাগলামি করার কারণে এই যুদ্ধে জড়াইছে। এটা জড়ানো উচিত হয় না। কিন্তু যখন আপনার সৈনিকদের লাশের মানে মিছিল বয়ে যাবে, তখন তাদের টনক নড়বে, তারা আলোচনার টেবিলে বসবে বা যুদ্ধবিরতি আগ্রহী হবে। তবে দেখেন বিশ্ব মিডিয়ায় যে খবরগুলো দেয় না, ইরান কিন্তু যেমন কুকুর তেমন মুগুর। ওই পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে, ওইভাবেই দেখাচ্ছে, ওই স্টেপ নিচ্ছে। যেমন ইরানে যখন হামলা করছে, ইরানে কিন্তু ইসরায়েলের ভিতরে হাইফা যে তেল পরিশোধনাগার আছে, সেটার মধ্যে কিন্তু হামলা করে দিয়েছে। আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যে যতটুকু ভিডিও দেখলাম, আমার মনে হয় ওই ইসরায়েলের ওই তেল পরিশোধনাগারটা শেষ হয়ে গেছে। কিন্তু বিশ্বের মিডিয়া বা আমাদের বাংলাদেশের মিডিয়া কিন্তু ওইভাবে প্রচার করে না। কারণ আমাদের বাংলাদেশের মিডিয়া সাংবাদিকরাও কিন্তু কোনো না কোনো সময় আমেরিকান ভিসা দরকার। আজকে যদি ওদের বিরুদ্ধে যদি খবর প্রচার করে বা এমন খবর প্রচার করে যেটা তাদেরকে নিচু দেখায়, তারা পরবর্তীতে ভিসা পাবে না। আসলে সত্যি কথাটা আসলে প্রকাশ করেন। কারণ দেখেন ইসরায়েলের আগে কিন্তু বাহরাইনও একটা তেল পরিশোধনাগারে আঘাত করছে। তার আগে আবার আপনার সৌদি আরব একটা তেল পরিশোধনাগারে আঘাত করছে। তবে ইসরায়েলেরটা যে ইরান করছে এটা সত্য, কিন্তু আপনার বাহরাইনেরটা এবং সৌদি আরবেরটা তদন্ত চলমান আছে। খুব সম্ভবত আমেরিকা এবং ইসরায়েল মিলে আঘাতটা করছে যাতে করে আরবদেরকে খেপিয়ে দিয়ে ইরানের বিরুদ্ধে যেন তারা স্টেপ নেয় সেজন্য। তবে এটা তদন্তাধীন, তদন্ত হইলে তখন বোঝা যাবে। তো অবশ্যই ইরানের সাথে স্বীকার করছে যে আমরা সৌদি আরবে আমরা হামলা করিনি। আমরা সৌদি আরবে আমেরিকান বেসগুলোতে হামলা করছি, কিন্তু তেলের জায়গায় আমরা ক্ষতি করিনি। তবে ইরান এটাও বলছে যে আমাদের তেল সম্পদের উপর যদি আঘাত আসে, তাহলে আমরা মধ্যপ্রাচ্যের সকল তেল সম্পদের উপরে আঘাত হানবো এবং বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার যে কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো মধ্যপ্রাচ্য থেকে তেল তোলে বা সম্পৃক্ততা আছে, ওই সকলগুলোতে আমরা টার্গেট করব। তবে তেল রিফাইনারিগুলোতে হামলা যেই করুক বা পাল্টা হামলা করুক, ফক্সি হামলা হোক বা রিয়েল হামলা হোক, এগুলোর কারণে দেখবেন যে আগামী যুদ্ধ যদি না থামে, আগামী ১ সপ্তাহ বা ১.৫ সপ্তাহ বা ২ সপ্তাহের মধ্যে তেলের দাম বিশ্ববাজারে হা 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 হু হু করে বেড়ে যাবে। এখন এই যে শাঁসা করে তেলের রেটটা কেন বেড়ে যাবে? কারণ ইসরায়েলে কিন্তু যে পরিমাণ তেল তারা প্রডিউস করে, এই তেলটা কিন্তু বেশিরভাগ একটা পাইপলাইন আছে, একদম আজারবাইজান থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত। এই পাইপলাইনটায় কিন্তু আঘাত যদি হয়, তাহলে কি অবস্থা হবে? তাহলে কিন্তু সমস্যা, ইসরায়েলের সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে। তো যদি ইরান যদি আসলে আজারবাইজান থেকে যেই তেলের লাইনটা যাচ্ছে ইসরায়েলের দিকে, এটা ইরান যদি সত্যি আঘাত করে বসে থাকে, কারণ ইরান কিন্তু বলছে যে আমাদের তেলের সম্পদের উপর আঘাত আসলে কিন্তু আমরা আঘাত করবো। আর এটা আঘাত করাটা ইরানের জন্য সহজ, কারণ এটা নাকের ডগা দিয়ে গেছে ইরানের। আল্লাহ জানে। তারপর আমি যতটুকু ইনফরমেশন পাচ্ছি আমি আপনাদেরকে দিচ্ছি, সবাই দোয়া করবেন যেন এই ধরনের পরিস্থিতি না হয়। কিন্তু এখন ইরান যতই সহনশীলতা দেখায়, আমেরিকা তো সহনশীলতা দেখাচ্ছে না। যেমন দেখেন এই যে গতকালকের নিউজ, আপনার তাদের পানি
পরিশোধনাগারে ইরানের পানি পরিশোধনাগারে আঘাত করে দিয়েছে আমেরিকা, হিট করছে। এখন কি হয়েছে, প্রায় 30টার অধিক গ্রাম কিন্তু এই পানি পরিশোধনাগারের পানির উপরে নির্ভর। এখন তারা পানিতে মরবে, না খেয়ে মরবে। কারণ এই আরব দেশের সমুদ্রের পানিগুলো লবণাক্ত। এই পানিগুলো দিয়ে গোসলও করা যায় না, খাওয়াও যায় না। এগুলাকে পরিশোধনাগারে পানি পরিশোধনাগারে আপনার এগুলাকে ইয়ে করে লবণ সরাইয়া তারপরে পানযোগ্য এবং ব্যবহারযোগ্য করে। আর ওইটার উপরে কিন্তু ওই পরিশোধনাগারের উপরে পানির উপরে কিন্তু নির্ভরশীল 30টার উপরে গ্রামের মানুষ। আর ওইটাতে তারা হামলা করে দিয়েছে। তাহলে কি ইরান বসে বসে আঙুল চুষবে? ইরান অবশ্যই পাল্টা জবাব দিবে। এখন আমি যেহেতু আমি মধ্যপ্রাচ্যে থাকা অবস্থায় বেশ কিছু আধুনিক প্রজেক্টে কাজ করেছি। তার মধ্যে আমি এই যে সি ওয়াটার ডিজাইলেশন প্ল্যান্টে আমি কাজ করেছি কোরিয়াতে। এটাও মানে ছিল কোরিয়াত নামের জায়গাতে। তো আমি জানি এই পানিটা কত আপনার মানুষের জন্য কতটা জরুরি। এখন ধরেন এরা যেহেতু ইরানেরটাতে মারছে, ইরানও চেষ্টা করবে যে আমরা ইসরায়েলে যে পানি পরিশোধনাগার কেন্দ্র আছে ওইটাতে আমরা আঘাত করার। এরা এবং আঘাত করবেও তারা বলে দিয়েছে। তারা কিন্তু আলোচনা টেবিলে যেহেতু বসতে যাচ্ছে না, তারা কিন্তু আঘাত করবে। আর এই যে আঘাত পাল্টা আঘাত যেগুলা বিশ্ব মিডিয়া কিন্তু এগুলো দেখাচ্ছে না, শুধু ইরানের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা দেখাচ্ছে। কিন্তু ইরানে যে ক্ষয়ক্ষতি করতেছে তার 10% কিন্তু দেখাচ্ছে না। মজার বিষয় হচ্ছে সবচেয়ে বড় যে 5টা ইসরায়েলের মধ্যে যে 5টা সি ওয়াটার ডিজাইলেশন প্ল্যান্ট আছে, পানি পরিশোধনাগার কেন্দ্র আছে, এগুলো কিন্তু একদম রিয়েল টাইম প্রপার ইনফরমেশন কিন্তু রাশিয়া এবং চায়না কিন্তু ইরানকে দিয়ে দিচ্ছে আঘাত করার জন্য। এরা চাইলে কিন্তু 5টার ভিতরে কিন্তু অন্তত যদি 3টাও ধ্বংস করে দেয়, তাহলে কিন্তু ইসরায়েলের মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। পানযোগ্য পানির অবস্থা পাওয়ার জন্য বা ব্যবহারযোগ্য পানির জন্য কিন্তু তারা হাহাকার শুরু হয়ে যাবে। অলরেডি যখন ইসরায়েলের মাটিতে যখন বোমাগুলার সাইরেন্ট বাজা শুরু করে, বোমা আসার আগে বা মিসাইল আসার আগে, ইসরায়েলের মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে, ভূগর্ভস্থ আপনার ঢুকে যাচ্ছে, বাংকারে ঢুকে যাচ্ছে, ভূগর্ভস্থ বাড়িগুলোতে ঢুকে যাচ্ছে। কারণ এর আগে কখনো ইসরায়েলের জনগণ আপনার এত আতঙ্কিত হয় নাই। তাদের কাছে একটা ভরসা ছিল যে আমাদের কাছে আয়রন ডোম আছে, আমাদের দেশে কোনো ধরনের মিসাইল বা বোমা আমাদের দেশে আঘাত করতে পারবে না, আঘাত করতে আসার আগে আকাশে সেটা ধ্বংস হয়ে যাবে। এই ভরসা ছিল মানুষের উপর। কিন্তু এবারে যুদ্ধে ইরান যেভাবে তাদের এত 4 ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো আমি আগে ভিডিওতে পূর্বে বলে দিয়েছি। তো আপনার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেদ করে তাদের যখন মূল ভূখণ্ডে আঘাত করছে, তখন তাদের হুঁশ ফিরে আসছে এবং তারা বুঝতে পারছে যে আসলে যতই আধুনিক আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের থাক না কেন, এটা এখন কিছুই না, কাজের কাজ না। কারণ ওরা 100টা যদি মিসাইল মারে, তার মধ্যে 2টা মিসাইলও যদি এসে লক্ষ্যবস্তুতে আঘাত করে, তাহলে আমরা শেষ। 98টা মিসাইল কিন্তু ধ্বংস করতে পারবে, কিন্তু যে 2টা পারবে না, ওই 2টা আঘাত করতেছে। আর সেই জন্য ইসরায়েলের জনগণের ভিতরে আতঙ্ক ঢুকে গেছে। আর আপনার বিশ্ব মিডিয়া কোনো কিছু না দেখাইলো, যারা ইসরায়েলের যে নাগরিকরা ইসরায়েলে আছে, তারা তো দেখতেছে ধ্বংসযোগ্য ধ্বংসলীলা, যে তাদের কি পরিমাণ তাদের ধ্বংস হচ্ছে, এই বোমার আঘাতে তাদের ধ্বংস হচ্ছে। তো তারা সচক্ষে এগুলো দেখে তাদের ভিতরে অবশ্যই মানে ভয় ঢুকে গেছে এবং তারা সেই জন্যই আতঙ্কিত। এমন কিছু ভিডিও আসলে তারপরও মানে লাগাম টেনে ধরছে, তারপর কিছু ভিডিও লিকেজ হয়ে যাচ্ছে যে তারা কান্নাকাটি করতেছে, দেখবে ছোটাছুটি করতেছে, পারতেছে না ইসরায়েল ছেড়ে পালাই যাওয়ার জন্য। বেসামরিক লোকগুলা ইসরায়েলের, যে পালাই গেলে তো সমস্যা, সরকার জাতি দিবে না। এর মধ্যে ধরেন এই যে পানির পরিশোধনাগার কেন্দ্রগুলো কেন টার্গেট হচ্ছে, কারণ আরব দেশগুলোতে কিন্তু আসলে ভূগর্ভস্থ পানি নাই। এই সাগরের পানিটাকেই, লবণাক্ত পানিটাকে আপনার করে পরিশোধন করে তারপর ব্যবহার এবং পান করার জন্য পান উপযোগী করে তোলে। কিন্তু এখন এই যে বাহরাইনে কিন্তু একটা সি ওয়াটার ডিজাইলেশন প্ল্যান্টে কিন্তু আঘাত হয়েছে। এখন ধারণা করা হচ্ছে এটা ইরান করছে, তবে জানি না, তবে এগুলো তদন্ত করলে বোঝা যাবে কোন ইসরায়েলে নিজেরা করে ইরানের দোষ দিয়ে আবার বাহরাইনের বিরুদ্ধে খেপাই দিচ্ছে কিনা। তবে বাহরাইনকে ইরানের বিরুদ্ধে খেপাইলে বেশি কাজে আসবে না, কারণ বাহরাইনে কিন্তু শিয়া মুসলমান বেশি। আর ইসরায়েল এবং আমেরিকা ইচ্ছা করে তারা এগুলো করতেছে খুব সম্ভবত, কারণ তারা এত আতঙ্কিত এবং ভীত সন্তুষ্ট হয়ে গেছে। কারণ ইরানে কি করছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের যে দামি রাডারগুলো ছিল, এই রাডারগুলো কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে। ইরানে ধ্বংস করে দিয়েছে। যেমন বাহরাইনের একটা বড় রাডার ছিল, যে রাডারটা সারা মধ্যপ্রাচ্য সহ প্রায় ইউরোপের অর্ধেক পর্যন্ত কিন্তু কভার করতো, সেই রাডারটা ধ্বংস করে দিয়েছে। তার মানে কি ইসরায়েল এবং আমেরিকা কিন্তু এক চোখ কানা করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে। এই জন্য তারা এখন কি করবে না করবে তারা বুঝতে পারতেছে না। এখন তথ্য বলতেছে যে আমেরিকা এবং ইসরায়েলের প্রায় অর্ধেক আপনার রাডার ধ্বংস হয়ে গেছে। মানে যে বড় রাডারগুলো নষ্ট করছে পৃথিবীতে, তাদের যে রাডারগুলো আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের, তাদের অর্ধেক রাডার নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে এটা ওদের জন্য খুবই আতঙ্কের একটা বিষয়। কারণ বর্তমান যুদ্ধে কিন্তু ওই আপনার খালি চোখের থেকে আপনার টেকনোলজির চোখটা বেশি দরকার। যেমন রাডার, তারপরে আপনার স্যাটেলাইট, এগুলা খুবই জরুরি, এগুলো থাকার। এগুলোই কিন্তু ইরান টার্গেট করে এগুলোকে ধ্বংস করে দিচ্ছে বেছে। আমেরিকার কাছে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে ধরেন যেভাবে ইরানের সরকারে রাষ্ট্রীয় উদ্যোগে মিসাইল এবং ইয়েগুলো বানায়, সামরিক অস্ত্রগুলো বানায়, আমেরিকাতে কিন্তু বেশিরভাগ প্রাইভেট কোম্পানিগুলো বানায়। আর এরা ইরানে এত মানে ভূগর্ভস্থ মিসাইল তৈরির কারখানা, মিসাইল মজুত রাখার আপনার ওয়্যার হাউস, ভূগর্ভস্থ সারা ইরান জুড়ে এমনভাবে করছে, এত জায়গায় করছে যে আমেরিকার পক্ষে আসলে খুঁজে ওগুলো ধ্বংস করা মুশকিল। আর আমেরিকা ওগুলো খুঁজে ধ্বংস করতে পারতেছে না বিদেশে টানেলগুলা, সেই মিসাইলের সেই মিসাইলের কারখানাগুলা, সেই মিসাইলের মজুত করার গোডাউনগুলা, তারা এগুলো খুঁজে ধ্বংস করতে পারতেছে না, তারা পাগল হয়ে গেছে। তারা এখন ইসরায়েলের বেসামরিক এলাকায়, ইসরায়েলের না, ইরানের এগুলো খুঁজে পাচ্ছে না বিদে ইরানের বেসামরিক এলাকায়, ইরানের হসপিটাল, ইরানের সাধারণ জনগণকে আঘাত করার জন্য মরিয়া হয়ে উঠছে এবং আঘাত করতেছে। যেহেতু তারা সামরিক কোনো কিছু খুঁজে পাচ্ছে না, সেনাবাহিনীর ইরানের সবকিছু মাটির নিচে, তো কয় জায়গায় খুঁজে বের করবে? মাটির উপরে থাকলে স্যাটেলাইট দিয়ে দেখতো, সেটাও পারতেছে না।
এর মধ্যে আবার মাটির উপরে স্যাটেলাইট দিয়ে যেসব প্লেন দেখে বোমা মেরে ধ্বংস করতেছে, পরবর্তীতে তদন্তে দেখা দেখা যাচ্ছে যে ওগুলো প্লেনই ছিল না, ওগুলো আর্ট করা ছিল, মানে বোকা বানাইছে। অথবা আপনার ওই যে রাবারের প্লেন ছিল যেগুলো হাওয়া দিলে হুবহু প্লেনের মতো ফুলে যায়, ওগুলো ছিল। তো দেখেন, সেজন্য এখন আমেরিকা পুরো পাগল হয়ে গেছে, ইসরায়েল পুরো পাগল হয়ে গেছে। এখন তাদেরকে শুধু আপনার ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে হামলা করতেছে। এখন এখন সমস্যা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের অবস্থা হয়ে গেছে, তাদের কিন্তু মিসাইল কিন্তু শেষ হয়ে গেছে প্রায়। এবং মিসাইল সিস্টেমটা আপনার যে তারা যে তাদের তো যে কোম্পানিকে দিয়ে বানায়, এখন তারা আবার অর্ডার দিবে, আবার বানাবে ওইভাবে। ইরানের কিন্তু মজুত আছে, তৈরি করা আছে। এখন যদি ইরানেরও যদি শেষ হয়ে যায়, তাহলে হয়তো বা যে যুদ্ধবিরতি বা আলোচনা টেবিলে বসতে চাচ্ছে, তার মানে হচ্ছে তাদের যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেমগুলো শেষ হয়ে গেছে ইসরায়েল এবং আমেরিকার, প্রায় শেষ হয়ে যাওয়ার পথে, তারা নতুন করে সমরাস্ত্র আবার এনে সুসজ্জিত হওয়ার জন্য, অ্যাটাক করার জন্য চাচ্ছে। আর এখন যদি সত্যি 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 এটা হয় যে শেষ হয়ে গেছে, তাদের ভান্ডার পুড়ে গেছে, অস্ত্রের ভান্ডার, তাহলে এটাই হবে যে এখন কে কার আগে কত তাড়াতাড়ি অস্ত্র বানাতে পারবে, বানায় যত কার আগে কত তাড়াতাড়ি আঘাত করতে পারবে, এটা হতে পারে, এটার একটা দিক আর কি। তবে এটাও সত্য যে ইয়ার আমেরিকার কিন্তু ট্রিলিয়ন ডলার কিন্তু বাজেট সামরিক খাতের জন্য। তো তাহলে এত অস্ত্র, এই যুদ্ধটা শুরু হইলো যে আপনার মোটামুটি ৮-৯ দিনে হইলো না, তাহলে এগুলো গেল কোথায়? এগুলো গেল কোথায়? এগুলো হচ্ছে যে আমেরিকা ওই যে একটা কথা বলতেছে, আমেরিকার রাষ্ট্রীয় পক্ষ থেকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলতেছে, আমরা ইরান যুদ্ধে কোনো আমরা প্ল্যান ছাড়াই নেমে গেছি। আমাদের কোনো প্ল্যানই ছিল না ইরান যুদ্ধ করার। তার মানে কি হলো, তাদের যে সমরাস্ত্রগুলো ছিল, বাজেটের যে এগুলো ছিল, তাদের এগুলো ইউক্রেন যুদ্ধ লাগিয়ে দিয়েছে, ইউক্রেন যুদ্ধে গেছে। তারপর আপনার ওই যে মাদুরোকে উঠাই নিয়ে গেছে ভেনেজুয়েলার ওখানে, মহড়া টহড়া করছে, ওইদিকে গেছে। তারপর আপনার মধ্যপ্রাচ্যে যে মধ্যপ্রাচ্যে সারা পৃথিবীতে যে নৌঘাটিগুলো আছে, আমেরিকা সেনাবাহিনী আপনার মজুত আছে, ইয়ে করা আছে, মোতায়েন করা আছে, এদের কিন্তু খরচ আছে, সামরিক খরচ আছে। আবার এই যে এগুলো মিলে তারা ওই যে ফাঁকা আওয়াজ দিতে গেছে, ফাঁকা আওয়াজ দিয়ে কোনো প্ল্যান ছাড়া যুদ্ধ করতে গেছে। এখন কিন্তু অস্ত্র কিন্তু এই যে ৮-৯ দিনের মাথায় কিন্তু অস্ত্র শেষ হয়ে গেছে। এখন কি এবারে ওই যে রাডার যেগুলো ধ্বংস করে ফেলছে, তারপর অ্যান্টিসেপ্টিক মিসাইল যেগুলো শেষ হয়ে গেছে, এখন বলে যে ইউক্রেন থেকে কিছু আনো। তারপরে ওই যে ইতালি থেকে কিছু সমরাস্ত্র নিচ্ছে। তারপর আপনার ওই যে ব্রিটেন থেকে কিছু নিচ্ছে। আপনার ইয়ে থেকে নিচ্ছে, সাইপ্রাস আছে, তারপরে ফ্রান্স আছে, এদের কাছ থেকে নিচ্ছে। তারপর ওই দিক দিয়ে আবার তাদের যেগুলো দক্ষিণ কোরিয়া যে সহযোগিতা করতেছে, ওখানে দক্ষিণ কোরিয়া থেকে নিচ্ছে। উত্তর কোরিয়ার সাথে তো মারামারি, উত্তর কোরিয়া থেকে নিতে পারতেছে না। তারপর জাপান থেকে নিচ্ছে। জাপানের বিষয়টা আসলে আমার কি মনে হয় জানেন, একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকাই জাপানে বোমা হামলা করছে। আজকে সেই আমেরিকারই জাপান হচ্ছে সবচেয়ে মানে কাছের বন্ধু। তো দেখেন মানে বিশ্ব রাজনীতিতে কোন এক শতাব্দীতে আপনার শত্রু থাকবে, আবার পরের শতাব্দীতে কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে। এটার একদম চাক্ষুষ প্রমাণ হচ্ছে যে আপনার আমেরিকা এবং জাপানের বন্ধুত্ব। তবে মিসাইল-টিসাইল আমার মনে হয় আমেরিকার শেষ হওয়ার পথে। এটা কেন বলতেছি? কারণ ২০২৫ সালে যখন ইউক্রেনে মিসাইল পাঠাতে চেয়েছিল, আমেরিকা কিন্তু মিসাইল পাঠানো বন্ধ করে দিয়েছে। তারা বলছে যে আমাদের মিসাইলের ঘাটতি আছে, কমতি আছে। এখন ঠিকই আমার কাছে এখন এটাই মনে হচ্ছে যে এই যে ৯ দিন ১০ দিনে ৮-৯ দিনের যুদ্ধের মধ্যেই কিন্তু শোনা যাচ্ছে যে তাদের সমরাস্ত্র ভান্ডার কিন্তু শেষ হয়ে আসছে। তো এটা আসলে সত্যি হতে পারে, হয়তোবা তাদের মিসাইল ভান্ডার শেষ হয়ে গেছে। এখন তারা বাহানা করতেছে বা ইয়ে করতেছে, বড় বোমাগুলো মেরে, আর ওই দিক দিয়ে তাদের ছোট মিসাইলগুলা, মানে স্বল্প পাল্লার মিসাইলগুলা তারা দ্রুত বানাতে চাচ্ছে এবং দ্রুত বানিয়ে আক্রমণ করার জন্য আবার পুনরায় প্রস্তুতি নিচ্ছে। তবে এই যুদ্ধে আসলে আমি প্রতিদিন বলতেছি, নতুন করে আবার সবকিছু বলতে গেলে আপনাদের কাছে খারাপ লাগবে বা আপনারা বলবেন যে কথা বারবার বলে, তারপর কথা পিছে কথা চলে আসে। ইরানের এই যুদ্ধে সবচেয়ে তাদের অ্যাডভান্টেজ হচ্ছে তাদের শহীদ ড্রোন ১৩৬ মডেলের যে ড্রোনটা, এটা। এই ড্রোনটা দিয়ে তারা খুব ভালো এফেক্টিভ, তারা ভালো রেজাল্ট পাচ্ছে। কারণ এই ড্রোনটা বানাইতে অন্যান্য দেশের ড্রোনের তুলনায় কিন্তু এটা বানাইতে কম খরচ হয়। ২০,০০০ বা ২৫,০০০ বা ৩০,০০০ ইউএস ডলার খরচ হয়। যেখানে অন্যান্য দেশের ড্রোনগুলো বানাইতে ২ লক্ষ থেকে ৫ লক্ষ ইউএস ডলার পর্যন্ত খরচ হচ্ছে। তো এদের যেহেতু এটা বানাইতে সেম ক্যাটাগরির ড্রোন, কিন্তু তারা অন্যান্য দেশ বানাইতে খরচ বেশি হয়। এখানে তারা কম খরচে যেহেতু ইরান বানাইতে পারতেছে, তারা অন্য দেশের একটা ড্রোন বানাইতে যে খরচ হয়, আর তারা ওই একটা ড্রোনের খরচ দিয়ে কিন্তু এই ড্রোনটা শহীদ আপনার S-136 মডেলের ড্রোনটা কিন্তু তারা ১০টা ১৫টা ২০টা পর্যন্ত বানাইতে পারতেছে। সেজন্য তারা একসাথে হামলা করলে একসাথে অনেকগুলা ড্রোন মিসাইল মেরে হামলা করতে পারতেছে। এবং এটা কিন্তু পরিবহন করা যায়, একসাথে ৫টা ৬টা একসাথে পরিবহন করা যায়। এইজন্য এটা আরেকটা অ্যাডভান্টেজ পাচ্ছে ইরান। তবে এখানে একটা জিনিস সুবিধা, যেটা হচ্ছে ইরান সাফ বলে দিছে যে আমরা আরব কোনো দেশে আমরা অ্যাটাক করবো না। যদি আরব দেশ থেকে অ্যাটাক হয় তাহলে আমরা অ্যাটাক করবো। অলরেডি তারা তাদের শক্তিমত্তা জানান দিয়েছে। প্রত্যেকটা আরব দেশে কিন্তু তারা অ্যাটাক করে তামা করে দিয়েছে, যেগুলো বিশ্ব মিডিয়া দেখাচ্ছে না। ইরান, আমি আবার বলি, ইরান যে পরিমাণ ধ্বংস করছে বিশ্ব মিডিয়া তার ১০% দেখাচ্ছে না। শুধু ইরানে ওই দুই পক্ষ ইরানে যে পরিমাণ ধ্বংস করছে, সেই ধ্বংসলীলাগুলোকে বেশি করে দেখাচ্ছে, কিন্তু ইরানে যে একবারে বসেছিল না হাত পা গুটিয়ে, সেটা কিন্তু বিশ্ব মিডিয়া সেটা প্রচার করতে নারাজ। এরপরেও কাতার ডিক্লেয়ার করছে, বলে যে না, আমাদেরকে আসলে ইরান হামলা করবে না, সবকিছু মোটামুটি নর্মাল হয়ে যাচ্ছে। আমরাও আমাদের দেশের ভূখণ্ড আমরা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিব না, ইরানকে হামলা করতে ব্যবহার করতে দিব না। কিন্তু আসলে এটা তো বলার জন্য বলা। আমেরিকা কি থেমে আছে? আমেরিকা ইসরায়েল থেমে নাই। তারা কিন্তু আরব দেশের ভূখণ্ডগুলো ব্যবহার করেই হামলা করতেছে। আরব দেশের আকাশগুলোর উপর দিয়ে গিয়ে কিন্তু ইরানে বোমা আঘাত হানতেছে। তো জানি না এখন ইরান পাল্টা কি জবাব দিবে, এটা সময় বলে দিবে। তবে এই যুদ্ধে আসলে ক্ষণে রূপ বদলাচ্ছে। কখনো ইরান জিতে যাবে মনে হচ্ছে, আবার কখনো ইসরায়েল আমেরিকা জিতে যাবে মনে হচ্ছে। যেটা আমার ব্যক্তিগত রিসার্চে। কিন্তু আপনি বা পশ্চিমা মিডিয়া অথবা আমাদের দেশের মিডিয়াগুলো দেখলে মনে হবে যেন একতরফা, মানে শুধু ইরানই ধ্বংস হচ্ছে, ইরানই মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর ইসরায়েল আমেরিকা মানে একেবারে ফ্রন্ট লাইনে আছে। বিষয়টা এমন না। কারণ যদি সেটাই হইতো, তাহলে প্রথম ২-৩ দিনের মধ্যে কিন্তু যুদ্ধ শেষ হয়ে যেত। এতদিন পর্যন্ত মিসাইল খেলা চলতো না।
তবে কাতারে স্বাভাবিক অবস্থা ফিরে দরকার। কারণ কাতারে কিন্তু যে গ্যাসটা অনেক দেশে দেয়। যেমন আপনার কোরিয়াতে ৭ দিনের গ্যাস ছিল। তার মধ্যে ২ দিন চলে গেছে আর ৫ দিনের মতো গ্যাস আছে। আমাদের বাংলাদেশেও হয়তো আমাদের মানুষ আতঙ্কিত হয়ে যাবে সেজন্য সরকারের পক্ষ থেকে আছে বলতেছে। জানি না কতটুকু কি আছে। তবে এটা সত্যি হলো খুশির খবর যে বাংলাদেশে আপনার গ্যাস আসতেছে কাতার থেকে। যাক এভাবে যুদ্ধের মধ্যে যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ রক্ষা, না হয় কিন্তু সমস্যা হয়ে যাবে। তবে কাতারের সাথে ইরানের সাথে সম্ভবত খুব একটা কথাবার্তা হইছে। সেজন্য কাতার মোটামুটি ঘোষণা দিয়ে দিছে যে আমাদের এখানে সবকিছু নরমাল। তোমরা কাজ-টাজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু বাহরাইন বলেন, কুয়েত বলেন, তারপরে আপনার দুবাই বলেন এবং সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত যেটা সেটা, ওটাকে দুবাই। আমরা সবাই দুবাই বলি আসলে মূলত সংযুক্ত আরব আমিরাত। তারপর সৌদি আরব। এই ৪ টা দেশে কিন্তু কোনো কিছুই নরমাল হয় নাই। এই ৪ টা দেশে ইরান এখনো পর্যন্ত যেকোনো মুহূর্তে হামলা করতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। তবে আশা করা যায় কারণ যেহেতু এখানে চায়না এবং রাশিয়া সহ চেষ্টা করতেছে এটার একটা সেটেলমেন্টে নিয়ে আসার জন্য। এটা মুখে, মুখে বলতেছে কিন্তু ভিতর থেকে কিন্তু ফুল সাপোর্ট দিচ্ছে ইরানকে। আপনার চায়না, রাশিয়া এবং উত্তর কোরিয়া একদম ফুল সাপোর্ট দিচ্ছে। তো যাই হোক এটা আমরা চাই মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা যেন বজায় থাকে। কারণ মধ্যপ্রাচ্য স্থিতিশীল হওয়া মানে সারা পৃথিবী স্থিতিশীল হওয়া। মধ্যপ্রাচ্যে অশান্তি মানে সারা দুনিয়াতে অশান্তি। তবে এটাও সত্য, ইরান যেগুলো হামলা করতেছে বেশিরভাগ আমেরিকার বেসগুলা, সেনাবাহিনীর বেসগুলাতে কিন্তু হামলা করতেছে। এই আরব দেশগুলাতে। অন্য কোথাও কিন্তু বাইরে হামলা করতেছে না। এই ২-১ টা মিসাইল যদি আপনার ওই আকাশে ধ্বংস করলে যেটা ওই আকাশে তো আর নিয়ন্ত্রণ থাকে না, তখন বেসামরিক স্থাপনাগুলাতে পড়ে, বেসামরিক এলাকাগুলাতে পড়ে। সেটা হচ্ছে আপনার মানে দুর্ঘটনাবশত। কিন্তু ইরান ইচ্ছে করে আপনার বেসামরিক কোনো এলাকায় মারতে চাচ্ছে না বা তারা মারার পক্ষেও না। কুয়েতে কিন্তু লাগাতার হামলা করতেছে ইরানে। দেখেন কুয়েতেই যে এখন একটা বিল্ডিং এর ভিডিও দেখলাম যে হিউজ পরিমাণ আগুন জ্বলতেছে একটা বিল্ডিং এর একদম নিচে থেকে উপর পর্যন্ত আগুন জ্বলতেছে। তো ইরান বলতেছে এটাতে আমেরিকান সেনাবাহিনীর লোকজন ছিল বা আমেরিকান লোকজন ছিল। আর ইরানে কিন্তু সলিড এবং সঠিক ইনফরমেশন ছাড়া কিন্তু আঘাত করতেছে না। তার কারণ হচ্ছে ইরানকে একদম রিয়েল টাইম সলিড এবং সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতেছে রাশিয়া এবং চায়না। তো এই যে কুয়েতের এই হামলায় কিন্তু আপনার আমেরিকার ইন্টেলিজেন্স যারা ছিল এখানে তারা কিন্তু একদম শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। তবে এটা সত্য যে আগের থেকেও ইরানের নির্ভুল নিশানা মানে পার্সেন্টেজ বেড়ে গেছে। আগে যেখানে ধরেন আগেকার যুদ্ধে ৭০, ৭২, ৭৫% ছিল মানে একটা মিসাইল আঘাত পাঠাইলে ওইটা মানে নির্ভুল নিশানা হওয়ার জন্য। এখন কিন্তু এই যে রাশিয়া এবং চায়না যেহেতু সহযোগিতা করতেছে, এখন কিন্তু ৯৫% এর উপরে টার্গেটকে আঘাত করার সক্ষমতা হয়ে গেছে ইরানের। কারণটা কি? তার মানে সলিড এবং সঠিক ইনফরমেশন দিচ্ছে সেজন্য। কুয়েতে ইরানে এয়ারপোর্টে হামলা করছে, তেলের ট্যাঙ্কারে হামলা করছে। এই যে আঘাতগুলো যে হচ্ছে আমি কিন্তু খুশি বলতেছি না। কারণ আমি যুদ্ধ শান্তি চাই। তবে আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা দিতে চাচ্ছি। কি পরিমাণ আসলে ধ্বংস করতেছে ইরান, যেগুলো বিশ্ব মিডিয়া প্রকাশ করে না। দুবাইতে যেসব বিল্ডিংয়ে আঘাত করছে ওগুলাতে কিন্তু সিআই এবং মোসাদের মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার লোকজন ছিল। তারা সলিড ইনফরমেশন পেয়ে কিন্তু তারা আঘাতগুলো করতেছে এবং মোটামুটি ক্ষতি করতেছে, কিন্তু এগুলো বিশ্ব মিডিয়া বলে না ভাই। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লাগাতার যা ধ্বংস করার আমেরিকান বেসগুলোতে করছে এখনও কন্টিনিউ করতেছে। সেজন্যই তো জবাবে আমেরিকা ইরান দাবা করে দিচ্ছে। ইরানে আমেরিকা ওই সেনাবাহিনী বেসগুলো পাচ্ছে না, মানে সব মাটির নিচে। সেজন্য তারা ওই কি করবে? পাগল হয়ে গেছে। এখন বেসামরিক স্থাপনাগুলোতে সাধারণ জনগণের উপরে তারা বোমা ফেলতেছে। আমেরিকা বলতেছে যে আমেরিকার মাত্র ৬ জন মারা গেছে। ভাই যেভাবে বোমা ফেলতেছে, ইরানে যদি ১২০০ থেকে ১৫০০ বা তারও অধিক লোক মারা যেতে পারে, তাহলে আমেরিকার মাত্র ৬ জন মারা, আর আমেরিকার মাত্র ৬ জন মারা গেলে আমেরিকা এই যে পরিমাণ বোমা ফেলতেছে, মারা গেছে কিন্তু আরও বেশি। সেজন্য তারা প্রতিশোধ নিচ্ছে এবং যে পরিমাণ বোমা ফেলতেছে তারা বলছে আমার বোমা মারতে ইরানকে তামা করে দিও, যাতে করে ইরান আলোচনার টেবিলে বসে। কিন্তু ইরান তো আলোচনার টেবিলে বসবে না, কারণ ইরান যুদ্ধে জিতার থেকে শহীদ হওয়াটাকে তারা শ্রেয় মনে করতেছে এবং ইরানের সাধারণ জনগণও মরার জন্য প্রস্তুত। আর ইরানের সেজন্যই উপরে সাধারণ জনগণ বসবাস করতেছে আর মাটির নিচে পুরা ইরানে বাহিনীদের আন্ডারগ্রাউন্ড সমরাস্ত্র ভান্ডার। তবে ইরান যেভাবে ইউএইতে মারতেছে সংযুক্ত আরব আমিরাতে, ইউএই লিডার তো কয় ভাই আমরা আসলে যুদ্ধের জন্য না, আমরা কোনো পক্ষের হয়ে আমরা যুদ্ধে লড়বো না, আমরা কোনো পক্ষের হয়ে আমরা যুদ্ধ করবো না, আমরা শান্তি চাই। আমাদের কারণ এখান থেকে কিন্তু ধনকুবেররা এরা কিন্তু পালাই গেছে ইয়ে থেকে, দুবাই থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে। এখন তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বিমান চলাচল করে না, তাদের সব কিছুতে কিন্তু প্রতিদিন বিলিয়ন ডলার তাদের কিন্তু লোকসান হচ্ছে। তারা পাগল হয়ে গেছে, কারণ তাদের তো বিজনেসটাকে তারা ওইভাবে করে নিছে। মানে তেলের পরিবর্তে বিকল্প হিসেবে তারা কিন্তু পর্যটন, আবাসন, তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট বা বড় কোম্পানিগুলার ওখানকার হেড অফিস, এগুলো কিন্তু তারা দুবাই কিন্তু এভাবেই কিন্তু তাদের বিজনেসটা টাকা কামানোর মাধ্যমটা তারা করে নিছে। কিন্তু এখন মানুষই যদি না থাকে ওখানে, তাহলে তাদের ব্যবসা লালবাতি জ্বলতেছে। সেজন্য তারা মোটামুটি বলতেছে যে না আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তোমরা যুদ্ধ চাও না, শান্তি চাও, তাহলে তোমরা করলা কেন? তোমাদের আমেরিকার সামরিক ঘাঁটিগুলো তোমাদের দেশে দিলা কেন? এখন আমেরিকা তোমাদের বাঁচাচ্ছে না কেন? আমেরিকা এখন লেজ গুটিয়ে পালাচ্ছে, নিজেদের নাগরিকদের বলতেছে তোমরা তোমাদের মতো করে ভাগো এই আরব দেশগুলো থেকে। তো আরবিগুলোকে এখন মারামারি করবে, আরবিরা মারামারি করবে, মাঝখান থেকে আমেরিকা দূরে থেকে মজা দেখবে। এখন এটা কিন্তু কিছু আরব নেতারা এখন বুঝতে পারছে, কিন্তু বুঝতে পারে এখন আর লাভ নেই। কারণ ইরান কিন্তু মারতেছে, ইরান ধাম যেখানে আমেরিকান লোক পাচ্ছে সেখানে কিন্তু হামলা করতেছে। কারণ এখানে তো আসলে কিছু জিনিস, যেমন দুবাইতে ৩০ বছর ৪০ বছর ধরে মানুষ থাকতেছে, তারাও দুবাইকে এখন নিরাপদ মনে করতেছে না। তাহলে যারা নতুন কোম্পানি ওখানে ইনভেস্ট করছে তারা কীভাবে আপনার নিরাপদ মনে করবে? সেজন্য দুবাইয়ের আতঙ্ক যে দুবাই কিন্তু ব্যবসায়িকভাবে অনেক লোকসানে পড়ে গেছে।
তো আরবদের শুভবুদ্ধি কখন উদয় হবে আল্লাহ জানে। দেখেন, আরব দেশগুলোতে এয়ার ডিফেন্স সিস্টেম শেষ হয়ে গেছে, কিন্তু আমেরিকা এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে কোথায়? ইসরায়েলে। কেন? ইসরায়েলের মানুষ, আরব দেশের মানুষ, ইসরায়েলের মানুষ আরব দেশের মানুষ না? আরব দেশের জনগণের কি রক্ষা করা উচিত না? রক্ষা। তো দেখেন, এগুলা আরবদের মাথার ভিতরে এমনভাবে ঢুকে দিচ্ছে আরব নেতাদের, এই দুসির ভাইরা ওই তেল বিক্রি করবে, কারণ এগুলো কষ্ট করে টাকাই করতেছে না, তো আলাদা নিয়ে তেল তেল বিক্রি করতেছে, টাকা আসতেছে, ওই ডলারটা দিয়ে কি করতেছে তারা? আমোদ ফুর্তি করতেছে, তারা আবাসিক এলাকা বানাচ্ছে, পর্যটন এলাকা বানাচ্ছে, তারা উঁচা উঁচা বিল্ডিং বানাচ্ছে। আর এই হালার ভাই হালারা, আর তারপরে আপনার ওই যে ইয়ে করতেছে, আপনার দামি দামি অস্ত্র কিনতেছে, অস্ত্র কিনে নিজেদেরকে শক্তিশালী মনে করতেছে। আর এটা পরের ধরনের ফৌজদারি করস তোরা, পরের ধরনের ফৌজদারি করলে হবে? তোরা মুসলিম দেশগুলো থেকে ব্রেন্ডি ছাত্রদেরকে তোরা উঠাই নিয়ে তোরা পশ্চিমা বিশ্ব থেকে অস্ত্র যেগুলো কিনোস, ওই অস্ত্রগুলো কীভাবে তোদের নিজেদের দেশে উৎপাদন করা যায়, বানানো যায়, তোরা সে কাজ কর। তোরা সে কাজ করিস না, সেই কাজটা করছে কে? ইরান করছে। আজকে ইরান করছে বিদায় ইরানকে ভয় পায়, তোদেরকে ভয় পায় না। তোদের টাকা আছে, তোদের তেল আছে, তোদেরকে ভয় পায় না, কারণ জানে তোদের কাছে যে অস্ত্র বিক্রি করতেছে, সেই অস্ত্রকে থামিয়ে দেওয়ার জন্য টেকনোলজি ওরা ওদের হাতের মুঠে রেখে দিয়েছে। আরব নেতাদের এখনো সময় আছে। আগামী 1 শতাব্দী যদি তারা নিজেদেরকে যদি একটা ভালো অবস্থানে দেখতে চায়, তাহলে তারা এখন থেকে মেধা কাজে লাগাইতে হবে। মেধাবী ছাত্রদেরকে দিয়ে আধুনিক টেকনোলজি সম্পূর্ণ রিসার্চগুলোতে কাজে লাগাইতে হবে। আধুনিক অস্ত্র মানুষের কাছ থেকে কিনে না, টাকা আছে কিনবো সেটা না, টাকা আছে আমরা নিজেরা উৎপাদন করবো, এবং উৎপাদন করে আপডেট থেকে আপডেট হবো। যেমন ইরানকে এত 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 করে ইরানকে ধ্বংস করে করে রাখছে, মানে অর্থনৈতিকভাবে স্যাংশন দিয়ে রাখছে, একদম হাত পা বেঁধে রাখছে। ইরান কি তেল বিক্রি করতে হয় ডলারে, তো ইরানকে বলছে যে মানে তেল বিক্রি করতে পারবে না, ডলারে করতে হবে, বা স্যাংশন দিয়ে রাখছে, ইরান থেকে কেউ তেল কিনবে না। কিন্তু ইরানে এই অসুবিধাটাকে সুবিধা, অপরচুনিটি হিসেবে কাজে লাগাইছে। ইরান কি করছে? যেহেতু ইরানের কাছে তেল নাই, তেল বিক্রি ডলারে করতে পারবে না, আর বাইরে থেকে মাল কিনতে হলে ডলারে কিনতে হবে, তাহলে ইরান তো তেল থেকেও লাভ নাই। তো ইরান কি করছে? চীনের সাথে, রাশিয়ার সাথে চুক্তি করে ফেলছে, উত্তর কোরিয়ার সাথে চুক্তি করে ফেলছে। ভাই, আমার কাছে তেল আছে, তোমরা তেল নাও, বিনিময় কথা করছে যে আমার কাছে তেল আছে, তোমরা তেল নাও, বিনিময়ে তোমরা আমাকে তোমাদের সমরাস্ত্রের টেকনোলজি দাও, আর আমি সমরাস্ত্র বানাবো। এটা বানাইতে যত কিছু লাগে, যত কিছু মাল ম্যাটেরিয়াল লাগে তোমরা দিবা। আর তোমাদের এগুলো রিসার্চ করে আমি যদি আপগ্রেড কিছু যদি করতে পারি, আমি তোমাদের সাথে শেয়ার করবো টেকনোলজি। এই যে টেকনোলজির আদান প্রদান আছে, কিন্তু ইরানে দেখেন, ইরানে আমেরিকার একটা ড্রোন পাইছে, সেই ড্রোনটাকে তারা ঠিক করছে, মানে ধ্বংস করে ফেলছে, ধ্বংস করা ভূপাতিত করছে, সেটাকে আবার জোড়া লাগে, আবার সেটা থেকে আবার সেটা তো ঠিক করছে, আবার সেটা থেকে আবার আপডেট ভার্সন আরও 2টা বানাইছে, 2টা আপডেট ভার্সন বানাইয়া একটা রাশিয়ারে দিছে। রাশিয়া কিন্তু আজকে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন দিয়ে আপনার করতেছে, মানে একটু চেঞ্জ করছে আর কি রাশিয়া ওটাকে, কিন্তু সেই টেকনোলজিটা রাশিয়াকে দিয়ে দিছে। আর ইরান কি করছে? এই যে আপনার শাহেদ 136 নাম্বার মডেলের যে ড্রোনটা, এটা দিয়ে কিন্তু এখন পুরো মধ্যপ্রাচ্যে এবার যুদ্ধে মোড়ে ঘুরে দিছে। তো তারা কি করতেছে? তারা মেধা প্রডিউস করতেছে। আর অন্যান্য আরব দেশগুলা শালারা ওই যে খাবে, গাওয়া খাবে, খেজুর খাবে, ফল ফ্রুট খাবে, নারী নিয়ে আমোদ ফুর্তি করবে, এক শালার বাই শালায় 5টা 10টা বিয়ে করবে, 5 জায়গায় রাখবে বউগুলারে। মানে তারা নারী চিনে, পেটটা চিনে আর চেটটা চিনে, শালার বাই শালারা। তারা যদি এটা করতো, সরি টু সে দ্যাট, তারা যদি করতো আপনার এই মেধাগুলাকে কাজে লাগাইতো, উৎপাদনমুখীতে রাখতো, অস্ত্র উৎপাদনমুখীতে, তাহলে কিন্তু আজকে আমেরিকা যেরকম একমাত্র ইরানের কাছে নতজানু হয়ে গেছে, বা নতজানু তো ওরা তো বলবে না, দেখাবে না, কারণ তারা বিশ্ব মোড়ল, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র, তারা ওইভাবে মাথা ঝুঁকবে না, কিন্তু তাদের চালন চলনে কিন্তু বোঝা যাচ্ছে তাদের মাথা নিচু হয়ে গেছে। ঠিক আরব দেশগুলোতে ইরানের মতো অন্যান্য আরব দেশগুলোতে কিন্তু তারা ওইভাবে মানে মেয় করতে বাধ্য হইতো, আর তেল চাইতো যে ভাই একটু তেল ভিক্ষা দেন। এখন তো বলে যে আমাদের তেল দিতে হবে, আর তখন বলতো ভাই একটু তেল ভিক্ষা দেন। তবে এবার যুদ্ধে একটা জিনিস কি হয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের দাদাগিরি শেষ হয়ে গেছে, যেটা সারা পৃথিবীর মানুষ তাদের আধুনিক টেকনোলজি নিয়ে মানে গর্ব করতো, খুব আমরা নিজেরাও গর্ব করতাম যে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের কাছে যে অস্ত্র আছে, কেউ তাদেরকে বুম মারলে সেই বুম আকাশে ব্যানিশ করে দিবে। কিন্তু সেই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে, এবং এটার কারণে কিন্তু আপনার আরব দেশগুলা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে, যে সমস্যা নেই, আর আমরা আমেরিকাকে যারা জায়গা দিব তারা নিরাপদ, কারণ আমেরিকা আমাদেরকে টেকনোলজি দিয়ে অস্ত্র দিয়ে প্রোটেক্ট করবে। কিন্তু ফলশ্রুতিতে কি হয়েছে, এবারের যুদ্ধে খোদ আরব দেশগুলোতে যে আমেরিকান বেসগুলো আছে, সেগুলোকে আমেরিকা রক্ষা করতে পারে নাই, আর আরবদেরকে ঘন্টা রক্ষা করবে। এখন আরবরা কিন্তু বুঝতে পেরে এখন আর কিছু করার নাই, যতদিনে বুঝতে পারছে ততদিনে সব শেষ, বেনিশ। এটা সত্য, এটা আমেরিকার জন্য সবচেয়ে বড় ধরনের পতন, সবচেয়ে বড় ধরনের আপনার কি বলবো, লজ্জার কথা, যে একটা বিশ্ব মোড়ল হয়ে, বিশ্বের সবচেয়ে আধুনিক টেকনোলজি সম্বন্ধিত রাষ্ট্র হয়ে, সমরাস্ত্র ভান্ডার হয়েও আজকে একটা ইরানের মতো একটা দেশ, যেটা কোনো আপনার না পারমাণবিক শক্তিধর দেশ না, তারপর অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ না, ওটার কাছে ধরাশায়ী হয়ে গেছে, নতজানু হয়ে গেছে। তবে একটা জিনিস ভালো হয়েছে কি জানেন, এই যে এখন যত দেশে আমেরিকার সেনাবাহিনী বেস থাকবে, তত দেশ বলবে যে ভাই আমার দরকার নাই, আপনারা আপনাদের বেস নিয়ে চলে যান, কারণ আপনারা আপনাদের বেসেরই রক্ষা করতে পারেন না, আমাদেরকে কীভাবে রক্ষা করবেন, আমাদেরকেই রক্ষা করবেন। এখন কিন্তু এটা সময় এসে গেছে, অন্যান্য দেশগুলো আওয়াজ তুলতে পারে, যে সকল দেশে আমেরিকার বেস আছে ওই সকল দেশে এখন আওয়াজ তুলতে পারে, কারণ এই আরব যুদ্ধে, এই ইরান যুদ্ধে কিন্তু সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমেরিকা ফাঁকা বলি, আমেরিকার এই আছে সেই আছে, কিন্তু নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না। আর যে সকল দেশ তাদেরকে আশ্রয় দিয়ে কি নিজেরা নিজেদের বিপদ ডেকে আনবে নাকি? ভাই, লেবাননে হিজবুল্লাহ যেভাবে ধারাদার ইসরায়েলে মারতেছে, এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে আসতেছে না, এগুলো আন্তর্জাতিক মিডিয়াতে দেখাচ্ছে না। দেখেন,
এখানে রাশিয়ান মাধ্যমগুলো যেভাবে বলে, এটা আসলে আন্তর্জাতিক মাধ্যমে যেহেতু দেখাচ্ছে না, আমি বলাটা ঠিক হবে না। তবে আমি তারপরেও আপনাদেরকে আর আইডিয়া করার জন্য জানাচ্ছি। হিউজ পরিমাণ কিন্তু আপনার ইসরায়েলি সৈন্য, ইসরায়েলি আপনার বেসামরিক লোকজন হতাহত হইছে। আপনার এখানে এরা তো আসলে আয়রন ড্রোমের দিয়ে তারা বলতো যে আমাদের আয়রন ড্রোন হলো পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র। আমাদেরকে কেউ আঘাত করলে আকাশেই সেটা সেই মিসাইল বলেন, তারপরে ড্রোন বলেন বা যুদ্ধবিমান ফাইটার জেট বলেন, আমরা ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু দেখেন, এটা শেষ। এই গল্প আর পৃথিবীবাসীকে শুনিয়ে ওই আয়রন ড্রোন বিক্রি করার জন্য মার্কেটিং করা লাগবে না। এই গল্প শেষ। এটা আপনার ইরান এবং লেবানন সবাই মিলে একদম এটারে মানে ভ্যানিশ করে দিয়েছে। এই যে এটা এখন কোনো দেশের কাছে যদি আয়রন ডোমের কথা বলে বিক্রি করার জন্য যদি যায়, ইসরায়েল বা আমেরিকা, বলবে যে আমরা দেখছি ইরানের সাথে তোমরা যে কি চুলটা শিখতে পারছো আমরা দেখছি। আয়রন ডোমের গল্প শোনাইও না। এখন আয়রন ড্রোম বাদ দিয়ে আবার নতুন কোনো যদি আধুনিক টেকনোলজি কিছু বানাও, বিক্রি করতে আসো। আর আয়রন ড্রোম বিক্রি করতে আসো না। আয়রন ড্রোমের গল্প শোনাই আমাদের কাছ থেকে ডলার নিতে আসো না। ভাই, ওই যে সাপের লেজ চুলকেলে যা হয় আর কি, ইউনাইটেড কিংডম এয়ারক্রাফট পাঠাইতেছে ইরানের সাথে লড়াই করার জন্য। তারপরে ইতালিয়ে সমরাস্ত্র পাঠাইতেছে। তারপরে জার্মানি পাঠাইছে। তারপরে ফ্রান্স পাঠাইছে। মানে ওই যে ইরানটা হচ্ছে একটা সাপ, সাপের লেজ চুলকাইতেছে ওরা। আরে যে ইউরোপের বর্তমানে আপনার খুব সমস্যা, তাদের অর্থনীতি বলেন, তারপরে তাদের সামরিক দিক থেকে বলেন, অনেক সমস্যা জর্জরিত। তাহলে তারা আমেরিকা সাইড নিয়ে তারা কেন এখানে এগুলো পাঠাচ্ছে আমি বুঝতেছি না। তবে ইউরোপের যে নেতারা আছে, কিছু নেতা আছে যারা বুঝতে পারতেছে, তারা কিন্তু এটার সাথে নাক গলাচ্ছে না। যেমন স্পেন ডিরেক্ট মুখের উপরে না করে দিছে। তো দেখেন, এটা কেন আমি আপনাকে বলি, যেমন যে তোরা ইউক্রেনের তো তোরা সাপোর্ট দিতে পারছ না ঠিকভাবে। এই যে এতদিন ধরে যুদ্ধ চলতেছে, তোরা নেটো মিলে ইউক্রেনের সাপোর্ট দিতে পারছ না রাশিয়ার সাথে। তোরা রাশিয়া যেরকম মোটামুটি মিসাইল টিসাইল আছে, ইরানে কিন্তু কোনো অংশে মিসাইল টিসাইল কম না, কিন্তু হয়তো লাইটলি বা হালকাভাবে নিয়ে তারা পাঠাচ্ছে। ধরো রাশিয়া অনেক বড় দেশ, অনেক কিছু আছে, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সেজন্য তারা ওইভাবে মাঠে নামে নেয় বা নাক গলায় নেয়। কিন্তু ইরানের ক্ষেত্রে মনে করতেছে তো এটা আরব দেশ, আর আরব দেশ, আর এদের কোনো ইয়ে নাই। এদেরকে অনেকদিন ধরে আমেরিকা সহ সারা পৃথিবী আপনার নিষেধাজ্ঞা দিয়ে জর্জরিত করে রাখছে। এদের বিরুদ্ধে আমরা ঝাঁপাই পড়ি। তো দেখেন, দুনিয়াটা শক্তের পক্ষ নরমের জং। এই যে আরব দেশগুলোও কিন্তু ইরানের বিরুদ্ধে ছিল, ইরানের মানে হালকাভাবে নিত। ইরান যখন এবারের যুদ্ধে যখন ধাম যখন সবকটা দেশে আঘাত করছে, আমেরিকান বেসগুলোতে একদম হামলা করে শেষ করে দিছে। এখন কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু সব আরব নেতারা একসাথে হয়ে গেছে কেমনি ইরানের থামানো যায় বা কীভাবে নরম গরম বলে ইরানের সাথে মানে হামলাটা বন্ধ করানো যায়। তো যখন এই যে আপনারা যে পাঠাচ্ছেন, মানে ইউরোপের যে দেশগুলা নৌবহর পাঠাচ্ছেন বা অন্যান্য অস্ত্রশস্ত্র পাঠাচ্ছেন, যখন ইরানে ২-৪টা মেরে দিবে ইউরোপের দিকে, আর এই যুদ্ধটা যখন ইউরোপ এবং মধ্যপ্রাচ্য মিলে লেগে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন কি ভুল আপনারা করছেন। আর অ্যাকচুয়ালি এই জিনিসটাই ইসরায়েল এবং আমেরিকা করতে চাচ্ছে। মাঝে মধ্যে আরব দেশগুলোতে হামলা করে ইরানের দোষ দিতে চাচ্ছে। ইরানের দোষ দিলে যাতে ইরানের ঘায়ে দোষ চাপলে যেন ওই দেশগুলো যেন অটোমেটিকলি ইরানের সাথে যুদ্ধে জড়ায় যায়। ঠিক এখন এই যে আপনারা আপনাদের অসমরাস্ত্র টস্ত্র এগুলো পাঠাচ্ছেন, হয়তো এমন হইতে পারে আপনাদেরকে হামলা করে ইরানের বিরুদ্ধে আপনাদের খেপিয়ে দিয়ে পুরো ইউরোপকে এই যুদ্ধের মধ্যে ইনভলভ করে তারা দূর থেকে রং তামাশা দেখবে আর তাদের যুদ্ধের ব্যয়টা কমে যাবে। এখন তো তারা যুদ্ধ করতেছে, ইরানের সাথে যা খরচ হচ্ছে তাদের হচ্ছে। আর এর মধ্যে ইউরোপ সবাইকে ইনভলভ করে ফেললে ইউরোপ অস্ত্র কিনবে আমেরিকা থেকে। আর মানে ওদের টাকা দিয়ে ওরা যুদ্ধ করবে, মাঝখানে এরা লাভবান হবে, আমেরিকা এবং ইহুদিরা লাভবান হবে, ইসরায়েল লাভবান হবে। আসলে আমেরিকা এবং ইহুদিদের চাল না বুঝতে পারলেও খ্রিস্টানরা, না বুঝতে পারলেও মুসলিমরা, না বুঝতে পারলেও আমাদের এই যে অন্যান্য সাবকন্টিনেন্ট বা আদার্স যে দেশগুলো, তারা আমেরিকার এবং ইহুদিদের চাল বুঝতে পারছে। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া চাল বুঝতে পারছে, রাশিয়া চাল বুঝতে পারছে, ইরান। এছাড়া আর পৃথিবীর আর অন্য কোনো দেশ, আর হলো চায়না, আর অন্য কোনো দেশ বুঝতে পারে নাই। বাকি সবাই কাঠপুতলি, আপনার মাথার ভিতরে গোবর আর সব বিশ্ব নেতাদের। ভাই, এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছে মনে হয় আপনার ইরান যুদ্ধ করার জন্য ইউনাইটেড কিংডম। এটা কিন্তু ভুল করতেছে। তবে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাইলে এটা যে ইরানের জন্য ক্ষতি, যারা পাঠাচ্ছে তাদের জন্য ক্ষতি। কারণ এয়ারক্রাফট ক্যারিয়ার দেখেন, আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু গা ঢাকা দিয়ে ফেলছে। আর এখন গা ঢাকা দেওয়ার কারণে অনেকে ধারণা করতেছে হয়তোবা এটাকে ইরানে যে দাবি করতেছে ধ্বংস করছে, সম্ভবত ধ্বংস করছে। আর আবার অনেকে দাবি করছে কারণ এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো গা ঢাকা দেওয়ার মানে হচ্ছে যে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। আবার আরেকটা ২-২-৪ মিলাতে গেলে যদি তাদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে, তাহলে ওটা যদি ঠিকই থাকে, তাহলে নতুন করে কেন কাছ থেকে আপনার ইউনাইটেড কিংডমদের কাছ থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার আনতেছে? তো যাই হোক, যেটাই হোক, এখানে এয়ারক্রাফট ক্যারিয়ার আপনার আসাম এটা ভালো লক্ষণ নয়। উভয় পক্ষের জন্য, কোনো পক্ষের জন্য ভালো লক্ষণ নয়। তবে আল্লাহ জানে কি হয় সামনে। তবে এয়ারক্রাফট ক্যারিয়ার মানে যদি ধ্বংস হয়, তাহলে কিন্তু আসলে সমস্যা। আর এরা এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসা মানে বড় ধরনের হামলা করতে পারে। আর আমেরিকানরা তো ধরেন মায়া দয়া নাই, তাদের ভিতরে হায়া মায়া নাই। তারা মানবতাকে ধ্বংস করবে, মানুষজনকে, বেসামরিক লোকজনকে মারবে। আর আমেরিকানদের কথা কি বলবো? আমেরিকানরা তো চলতেছে মূলত এরা ইসরায়েলি ইহুদিদের ইশারায় নাচতেছে। তো এখন কি বলবো আর? যাক, এখন এই যুদ্ধটা তাড়াতাড়ি থামা দরকার। না হয় খুবই সমস্যা। কি হয় আল্লাহ জানে, মধ্যপ্রাচ্যে থামা হয়ে যাবে। তবে আমেরিকার একটা জিনিস আমার কাছে খুব মজা লাগে, হাস্যকর লাগে, যে ইরানকে এত হাজার বছর ধরে কোনো বাহিনী স্থলযুদ্ধে হারাইতে পারে নাই। এখন আমেরিকা বলতেছে যে আমেরিকা তাদের কমান্ডো পাঠাবে, যারা আকাশপথ স্থলপথে যুদ্ধ করবে। তাদের ইরানের মিসাইলের যে ভান্ডারগুলো আছে, মিসাইলের যে আছে, আপনার গোডাউনগুলো আছে বা তৈরি কারখানা, এগুলাকে নষ্ট করবে, এগুলাকে নিয়ন্ত্রণ নেবে সেজন্য।
এইটা একটা পাগলের প্রভাব ভাই। যেই দেশে কেউ কখনো স্থলপথে যুদ্ধ করে টিকতে পারে নাই, সেই দেশে তারা এই আরেকটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এমনিতে তো হামলা করাটা ভুল সিদ্ধান্ত হইছে, ইরানে মিসাইল হামলা করাটা। তার মধ্যে এখন যদি স্থলপথে তারা অ্যাটাক করতে চায়, এটা আরো বড় ধরনের ভুল সিদ্ধান্ত হবে। কারণ সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এরা এমনিতে বেকুব। বেকুব কেন? দেখেন এই যে ইরানে কি করছে, 3D প্রিন্ট দিছে মাটির মধ্যে। আর আমেরিকা মনে করছে যে স্যাটেলাইটে দেখে যে এটা আসলে সত্যিকার অর্থে যুদ্ধজাহাজ। আসলে এটা তো সত্যিকার যুদ্ধজাহাজ না, এটা হচ্ছে প্রিন্ট দিয়ে রাখছে, রং করে রাখছে। আর এটা অরিজিনাল মনে করে এটার মধ্যে বোম ফেলাই দিছে। তো যেখানে তারা এটাই বুঝতে পারতেছে না আসল আর নকল, সেখানে অন গ্রাউন্ডে নেমে আপনার ওদেরকে ইরানকে স্থলভাবে যুদ্ধ করে হারাবে, এটা আমেরিকার জন্য আসলে অনেক ভারী হয়ে যাবে। কারণ এভাবেই কিন্তু ভুল ক্যালকুলেশন করে ভৌগোলিক অবস্থানটা হিসাব করে দেখেন, এই আপনার আফগানিস্তানে যুদ্ধ করতে গেছে, আফগানিস্তানে কিন্তু 20 বছর যুদ্ধ চলছে, পরবর্তী তাও যুদ্ধ জিতে নাই, পরবর্তী ল্যাস গুটিয়ে কিন্তু চলে গেছে। ঠিক ইরানের অবস্থাও যদি স্থলপথে যুদ্ধে নামে, কারণ ভৌগোলিক দিক থেকে তাদের পাহাড় মরুভূমি এগুলো এত ডেঞ্জারাস যে আসলে পারবে না, আমেরিকা এখানেও পারবে না, তখন কিন্তু যুদ্ধ আরও লম্বা হয়ে যাবে। তো এই কথাগুলো বিশ্ব মিডিয়া বলবে না, আমাদের মিডিয়াও বলে না। কারণ ইরানকে শক্তিশালীভাবে দেখাইলে বা ইরান হামলা করতেছে, হামলার জবরদস্ত হামলা করতেছে, এগুলো যদি দেখায় তাহলে ওনাদের চ্যানেলের ক্ষতি হবে, সাংবাদিকদের আমেরিকান ভিসা পাইতে ক্ষতি হবে। সেজন্য বলে না। আপনি ইরান যুদ্ধের প্রপার ইনফরমেশন জানতে হলে আপনি চায়নার খবরগুলো দেখবেন, রাশিয়ার খবরগুলো দেখবেন, কোরিয়ার খবরগুলো দেখবেন। তাহলে আপনি প্রপার ইনফরমেশনটা পাবেন, মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ইরান করতেছে। হ্যাঁ, তবে আমেরিকা এবং ইরানের মধ্যে ক্ষতির সংখ্যাটা কিন্তু ইরানের বেশি। তবে ইরান যে একবারে ল্যাস গুটিয়ে হাত পা পুড়িয়ে গুটিয়ে বসে আছে বিষয়টা না, ইরান কিন্তু পাল্টা জবাব দিচ্ছে, এবং যে পরিমাণ জবাব দিয়ে ধ্বংস করতেছে তার কিন্তু আপনার 10% কিন্তু দেখাচ্ছে না ইরান এবং ইয়ারা হুতিরা মিলে। তবে ইরানকে যদি মানে লাগাম টেনে ধরে, এখানে কিন্তু হিজবুল্লাহরা কিন্তু লাগাম টেনে ধরতে পারবে না ইসরায়েলে। কারণ হিজবুল্লাহরা ইসরায়েলে কিন্তু একদম লাগাতার বোমা ফেলতেছে, লাগাতার, যেটা বিশ্ব মিডিয়া কিন্তু দেখাচ্ছে না। ইরানে যদি দশটা বোমা ফেলায়, হিজবুল্লাহ ফালাচ্ছে আপনার কম করে 50টা, মানে 4 গুণ 5 গুণ বেশি ফেলাচ্ছে। তবে হিজবুল্লাহ অবশ্যই ইরানের সাপোর্ট, ইরানের শ্যাডো হিসেবে কাজ করতেছে, কারণ হিজবুল্লাহকে তলে তলে কিন্তু ইরানে সাপোর্ট দিচ্ছে, অস্ত্র বলেন, টাকা বলেন, এগুলো দিয়ে। আমি মনে করি এই শতাব্দীতে বিশ্ব নেতাদের মধ্যে সবচেয়ে বেকুফ, মাথা খারাপ, মাথার ভিতরে গোবর আর সেন্সলেস, তারপর আপনার মনুষ্যত্বহীন কোনো লিডার যদি থেকে থাকে, এক হচ্ছে আমাদের ট্রাম্প কাকা, দ্বিতীয় হচ্ছে যে নেতানিয়াহু দুসির ভাই। এই দুইজন, তাদের ভিতরে না আছে মনুষ্যত্ব বোধ, মানে না আছে কোনো তাদের ভিতরে আবেগ, না আছে তাদের ভিতরে মানে পশু, তাদেরকে পশু বললেও কম হয়ে যাবে, পশুর আপনার বেজ্জিতি হয়ে যাবে, পশুর আপনার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হবে। তোরা এই যে অহেতুক পৃথিবীতে একটা যুদ্ধ লাগাই দিচ্ছিস, এই যুদ্ধটার কোনো দরকারই ছিল না, এই যুদ্ধটার কোনো দরকারই ছিল না। তবে এই যুদ্ধ যে করাচ্ছে, এটা ট্রাম্পেও করাচ্ছে না, নেতানিয়াহু করাচ্ছে না, এই যুদ্ধটা করাচ্ছে ইহুদি ইহুদি লিডাররা। ইহুদি লিডাররা এই যুদ্ধটা করাচ্ছে, এই যুদ্ধটা করাচ্ছে মূলত ইহুদি লিডাররা। এই যুদ্ধটা ট্রাম্পে করাচ্ছে না, নেতানিয়াহু করাচ্ছে না। আর ইহুদি লিডাররা ধর্মগুরু যারা, তাদেরকে উপরওয়ালা এত কিছু দিয়েছে, কারণ ইহুদিরা কিন্তু জান্নাতের খাবার খাইছে, এই জন্য এদের দেমাগটা কিন্তু সেই লেভেলের। তারপরে এরা আপনার ইঞ্জিন কিতাবটাকে বরাবর ফলো করে, সেই জন্য তারা টেকনোলজির দিক থেকে তারা এতটুকু। তাও ইঞ্জিন কিতাব পুরা পাইলে তারা জানি কী করতো, ইঞ্জিন কিতাবের কয়েকটা পাতা পাইছে, পুরা পাইলে তো তারা আরও অনেক কিছু করতো। নেতানিয়াহু কাকা আর হলো ট্রাম্প কাকা, এরা কিন্তু আসলে লিডার হওয়ার কোনো যোগ্যতাই নাই। এরা কীভাবে লিডার হয়ে গেছে, এদেরকে কীভাবে লিডার বানাইছে? এদের ভিতরে না আছে মনুষ্যত্ববোধ, না আছে আপনার আবেগ, না আছে বিবেক। এদেরকে আসলে আসলে সোশ্যাল মিডিয়াতে সব কথা বলতে পারি না, বললে আবার সমস্যা, কমিউনিটি গাইডলাইন আসবে। তো এরা মানুষের কাতারে পড়ে না, এরা হয়তো পৃথিবীতে একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছে, এদের ভিতরে হায়া মায়া দয়া কিছু নেই। একজন লিডারের যে আপনার নেতার যে দন্তন্য, এটাও তারা জানে না, লিডারের এলটাও জানে না। যদি জানতো একটা রাষ্ট্রপ্রধানের কী জিম্মেদারি, এরা যদি জানতো তাহলে এই অহেতুকে যুদ্ধটা জড়াই যেত না, যুদ্ধটা শুরু করে দিত না তারা। দেখেন, আমেরিকান যারা যুদ্ধ করে, তাদের মুখের ভাষা হচ্ছে কীরকম জানেন? মানে সেই মান্দাত্তার আমলের শত বছর আগের যে যুদ্ধ হইলে যেরকম বলতো যে মেরে ফেলবো, কেটে ফেলবো, আপনার করে ফেলবো, তারপরে আপনার মানে এই ধরনের ভাষাগুলো ব্যবহার করে। অথচ দেখেন আমেরিকার থেকেও ইরানের যারা যুদ্ধ চালায়, তাদের ভাষাগুলো কীরকম, কত নমনীয় তাদের ভাষা। ইরানের লিডারে জিজ্ঞেস করছে আমেরিকান এক সাংবাদিকে যে আপনারা কি আতঙ্কিত আমেরিকার যে হামলা করছে আপনাদের উপরে? উনি সুন্দর জবাব দিয়েছে, উনি বলছেন না, আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি, মানে তারা আসবে, আমরা জবাব দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। কিন্তু এটা বলে নাই যে আমরা মারবো কাটবো, কিন্তু এই ভাষাটা ব্যবহার করতেছে যে আমেরিকা ব্যবহার করতেছে। আর সাংবাদিকে জিজ্ঞেস করছে যে আমেরিকা যদি স্থলযুদ্ধ চালায়, এটার জন্য আপনারা কি করবেন? আপনার কি প্রস্তুত আছেন? উনি বলছেন হ্যাঁ ঠিক আছে, ওনারা আসুক, ওনারা আসলে আমরা সুন্দর মতো মেহমানদারি করবো। ওনারা যদি আমাদের মারতে আসে, তা আমরা তো চেয়ে থাকবো না, আমরা ওনাদের নিজেরা সেলফ ডিফেন্স করবো। তো দেখেন মুখের ভাষাটা কি, নেতার মুখের ভাষা হচ্ছে এইভাবে হওয়া। কিন্তু আমেরিকার নেতারা কীভাবে কী বলতেছে, মারবে কাটবে উড়াই দিবে শেষ করে দিবে খতম করে দিবে। এগুলো তো আসলে মুখের ভাষা হইতে পারে না নেতাদের মুখের ভাষা হবে যে ভাই আমরা শান্তি চাই, কিন্তু পিছন থেকে গিয়ে বলবে যে কঠোর হস্তে দমন করো। এটা হচ্ছে যে নেতাদের মুখের ভাষা। কিন্তু আমেরিকার নেতারা ডিরেক্টলি বলতেছে মার কাট কথা।
দেখেন ইরানের লিডারদের এসব কথা শুনে আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি ওনাদের ভক্ত হয়ে যাচ্ছি। কারণ ওনারা বলতেছে যে দেখো আমরা কিন্তু যুদ্ধ করার জন্য আমরা মনস্তাত্ত্বিক আমরা প্রস্তুতি নিই নেই। আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য যতটুকু ডিফেন্স করার দরকার, যদি আমাদের উপরে আঘাত আসে আমরা সেটা প্রতিহত করব। কিন্তু আমরা ওই যে আপনার মেরে ফেলবো কেটে ফেলবো এটা না, ওরা এখনো পর্যন্ত আমরা যুদ্ধ করার পক্ষে না। এখনো পর্যন্ত ওনারা বলতেছে যে আমরা যুদ্ধ করার পক্ষে না, মানে আমরা আগ বাড়াইয়া যুদ্ধ করার পক্ষে না, কিন্তু আমাদের উপরে আঘাত আসলে আমরা সেটা প্রতিহত করবো। এই যে কথাগুলো, কিন্তু এই কথাগুলো কিন্তু ইরানের নেতাদের মুখ থেকে আসতেছে, কিন্তু আমেরিকান নেতাদের মুখ থেকে আসে মারবে, কাটবে, উড়াই দিবে, ধ্বংস করে দিবে। তো এরা আসলে বিশ্ব নেতা হওয়ার যোগ্যই না আমেরিকান নেতাগুলো যারা আছে, বিশেষ করে ট্রাম্প কাকা, নেতানিয়াহু ভাই। দেখেন লেবানন আর ইরান মিলে মনে হয় 1500-র উপরে মানুষ মারা গেছে এই কয়েকদিনে। তো আমেরিকান নেতাদের ভাষা হচ্ছে যেটা, যে মারো, মারলে যত বেশি মানুষের জান নেওয়া যায় তত বেশি জনগণ আতঙ্কিত হয়ে যাবে, ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ ওই দেশের যারা দেশ চালায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তাদেরকে দেশের জনগণ প্রেশারাইজ করবে যেন আত্মসমর্পণ করে। আর অথচ দেখেন এই এত প্রেশারের মধ্যে কিন্তু ইরানের নেতারা ঠান্ডা মাথায় সুন্দরভাবে প্রশ্নগুলোর জবাব দিচ্ছে সাংবাদিকদের। মানে এটাই হচ্ছে মানে ভীষণ ওদের মানে ভিতরের যে ওদেরকে যে ভালো লাগার তারা মানবতা বোঝে। এই যুদ্ধ পরিস্থিতিতে তারা মানুষকে নিয়ে ভাবে যে আমি যে প্রতিপক্ষের একটা মানুষকে মারবো, সেটাও তো একটা মানুষের জান যাবে, সে জানের কিন্তু পরোয়া তারা করে। ভাই, ইরানে পানি পরিশোধনাগার কেন্দ্রে আমেরিকা আঘাত করছে। মানুষকে পানিতে মানে খাওয়ার পানিটাও ঠিকমতো খাইতে দেবে না। কারণ এইসব দেশে ভূগর্ভস্থ পানি নাই। আরব দেশগুলোতে সাগরের লবণাক্ত পানিকে আপনার প্রক্রিয়াজাত করে, পরিশোধন করে সেটাকে ব্যবহার করার জন্য, গোসল করার জন্য এবং খাওয়ার জন্য তৈরি করা হয়। এই ধরনের প্ল্যান্টগুলো যদি আমেরিকা ধ্বংস করে, তার মানে কি মেসেজ দিতে চাচ্ছে তারা? তার মানবতা কোথায় তাদের? আপনারা যুদ্ধ লাগছেন, আপনারা বাহিনী যুদ্ধ করবেন। কিন্তু সাধারণ জনগণের উপরে হামলা করতেছেন, সাধারণ জনগণকে ক্ষতিগ্রস্ত করতেছেন, মেরে ফেলতেছেন। এটা তো আসলে কোনো অংশে কাম্য নয়। কিন্তু বিশ্ব মিডিয়া চুপ। এগুলা বলে না। বিশ্ব মিডিয়া এইগুলা এই নেগেটিভ ইম্প্যাক্টগুলোর কথা বলেই না। কারণ বিশ্ব মিডিয়া যদি বলে তাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে, তাদের টিআরপি কমে যাবে, তাদের ডলার আসা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন প্রতি উত্তরে যদি ইরান এখনো পর্যন্ত নমনীয়তা দেখাচ্ছে, ইরানে যদি ইসরায়েলে হামলা করে ওয়াটার ডিসেলেশন প্ল্যান্টে, পানি পরিশোধন কেন্দ্রে, ইসরায়েলে 5টা পানি পরিশোধনাগার আছে। এখন এরা মোটামুটি 5টা বড় মিসাইল মারলে কিন্তু 5টা পানির প্রক্রিয়াজাত কেন্দ্র ইসরায়েলে শেষ হয়ে যাবে। তাহলে ইসরায়েল মনে করতেছে না এটা তো মানবতার খিলাফ, সেজন্য তারা নমনীয় আছে। তো নমনীয় আছে বলে ছাড় দিয়ে যাচ্ছে, তার মানে এই না যে আপনারা মানবতা বিরোধী কাজ করে যাবেন ইরানের মাটিতে। কারণ দেয়ালে ফিট থেকে গেলে কিন্তু তখন কি করবে এটা বলা বড়ই মুশকিল। এই যুদ্ধের মোড়টা কোন দিকে যাবে এটা বলা খুবই মুশকিল। তবে বিশ্ব মিডিয়া ইরানে যে ক্ষতিগুলো করতেছে সেগুলো প্রকাশ করতেছে না, শুধু আমেরিকা ইসরায়েল মিলে যে ক্ষতিগুলো করতেছে সেগুলো প্রকাশ করতেছে। কারণ বিশ্ব মিডিয়ার আমেরিকার ভিসা দরকার। যদি আমেরিকার খিলাফ বা ইসরায়েলের খিলাফ কোনো কিছু প্রচার করে, তাদের ফান্ডিং বন্ধ হয়ে যাবে, তাদের আমেরিকান ভিসা বন্ধ হয়ে যাবে।